কি হবে যদি একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি দেখেন আপনার মস্তিষ্কে সবটুকু ক্ষমতা একসাথে ব্যবহার করার সুযোগ পেয়ে গেছেন? হ্যাঁ, আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমরা আমাদের মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করি, কিন্তু যদি বলি এই কথাটা আসলে পুরোপুরি বানানো, আর যদি শোনেন মস্তিষ্কের 100% ক্ষমতা ব্যবহার করতে পারলে আপনি কোনো সুপার হিরো হয়ে যাবেন না, বরং আপনার মস্তিষ্ক একটি ওভারলোডেড কম্পিউটারের মতো হ্যাং করতে শুরু করতে পারে। চলুন আজ এর পেছনে বিজ্ঞানটা সহজ করে জেনে নেওয়া যাক। লুসি বা লিমিটলেস এর মতো সিনেমাগুলো আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে আমরা আমাদের মস্তিষ্কের সামান্য একটু অংশ ব্যবহার করি আর বাকি 90% জুড়ে ঘুমিয়ে আছে এক অসীম ক্ষমতা। এই ধারণাটা এতটাই জনপ্রিয় যে এক পরীক্ষায় দেখা গেছে যে বহু মানুষ, এমনকি 65% কাছাকাছি, এটাকে সত্যি বলে মনে করে। অনেক সেলফ হেল্প বই আর বিজ্ঞানেও এই মিথ্যাটাকে ব্যবহার করা হয় যেন মানুষ তাদের ভেতরে শক্তি জাগিয়ে তুলতে উৎসাহিত করার জন্য। কিন্তু সত্যিটা হলো এই 10%-এর ধারণা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। নিউরোলজিস্ট বা স্নায়ুবিজ্ঞান পিইটি অ্যান্ড এফএমআরআই স্ক্যানের মধ্য দিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেখেছেন যে আমরা সারাদিন ধরে আমাদের মস্তিষ্কের প্রায় পুরোটা ব্যবহার করি। আপনি যখন হাঁটেন, কথা বলেন, খাবার খান, এমনকি যখন গভীর ঘুমে থাকেন, তখনও আপনার মস্তিষ্কের বিভিন্ন অংশ সক্রিয় থাকে। একবার ভাবুন তো, আপনার শরীর কিন্তু খুব হিসেবি। অপ্রয়োজনীয় অঙ্গ বিবর্তনের ধারায় শরীর থেকে বাদ পড়ে যায়। আমাদের মস্তিষ্ক হলো শরীরের সবচেয়ে বড় শক্তিকেক অঙ্গ। শরীরের ওজনের মাত্র 2% হয়েও এটি আমাদের মোট শক্তির প্রায় 20% একাই খরচ করে। যদি এর 90% অকেজই থাকতো, তাহলে বিবর্তন কি এত বড় আর শক্তি চাহিদার একটি অঙ্গ শরীর বয়ে বেড়াতো? তাছাড়া মস্তিষ্কে সামান্য আঘাতেও মানুষের কথা বলা, স্মৃতি ও চলাফেরার মারাত্মক প্রভাব পড়ে। যদি 90% মস্তিষ্ক অব্যবহৃত থাকতো, তাহলে ছোটখাটো আঘাতে তো কিছুই হওয়ার কথা ছিল না। তাই এটা পরিষ্কার যে আমরা আমাদের মস্তিষ্কের প্রতিটি অংশই ব্যবহার করি, শুধু হয়তো সবগুলো অংশ এক সময়ে সর্বোচ্চ গতিতে চালাই না। এবার মূল প্রশ্নে ফেরা যাক, কি হবে যদি আমরা সত্যি মস্তিষ্কের 100% ক্ষমতা একই সাথে ব্যবহার করতে পারতাম? চলুন একজনের গল্প কল্পনা করি। তার নাম অরুণ। তা আর 5টা মানুষের মতোই তার জীবন। কিন্তু একদিন সকালে ঘুম থেকে উঠে অরুণ টের পেল সবকিছুই কেমন যেন বদলে গিয়েছে। প্রথম অনুভূতিটাই ছিল অসাধারণ। ঘরের জানালার কাছে জমে থাকা শেষের বিন্দুগুলো সে নিখুঁতভাবে গুনতে পারছিল। বাইরে পাখির ডাক তার কাছে শুধু কিচিরমিচির ছিল না, অরুণ প্রত্যেকটা পাখির গলা আলাদা করে চিনতে পারছিল, আর তার সুরের ভেতরে গাণিতিক প্যাটার্নটাও ধরে ফেলছিল। তার মনে পড়েছিল ছোটবেলার এমন সব স্মৃতি যা মনে থাকার কথাই ছিল না, যেমন 3 বছর বয়সে শোনা প্রথম ছড়ার প্রত্যেকটা লাইন। অরুণ সেলফ থেকে একটি কঠিন পদার্থ বিজ্ঞানের বই তুলে নিল। যে বিষয়গুলো বুঝতে তার দিনের পর দিন লেগে যেত, সেই বইয়ের পাতায় উল্টাতে জটিল সমীকরণ, তার তথ্যগুলো যেন তার মাথার ভিতরে নিজেই সমাধান হয়ে যেতে লাগলো। মাত্র কয়েক মিনিটেই পুরো বইটা তার মুখস্থ। সেই টিভিতে একটি বিদেশি ভাষার খবর দেখলো, অবাক হয়ে আবিষ্কার করলো সে ওই ভাষাটা নিখুঁতভাবে বুঝতে ও বলতে পারছে। অরুণের মনে হচ্ছিল যে সে যেন ক্ষমতার চূড়ান্ত বসে আছে, তার সামনে খুলে গেছে অসীম সম্ভাবনার দরজা। কিন্তু সে তখনও জানতো না যে এই আশীর্বাদই তার সবচেয়ে বড় অভিশাপ হতে চলেছে। খুব দ্রুতই অরুণের এই অসাধারণ ক্ষমতা ভয়ঙ্কর রূপ নিতে শুরু করলো। তার অনুভূতি এতটাই তীব্র হয়ে গেল যে সে সবগুলোই অসহ্য মনে করতে লাগলো। রাস্তায় বের হতেই সে শুধু গাড়ির হর্ন শুনছিল না, বরং প্রত্যেকটা গাড়ির ইঞ্জিনের ভেতরে পিস্টনের ওঠানামার শব্দ, টায়ারের সঙ্গে রাস্তার ঘর্ষণের আওয়াজ, এমনকি শত শত মানুষের পায়ের প্রত্যেকটা শব্দ, সবকিছুই একসাথে তার কানে এসে ধাক্কা দিচ্ছিল। পাশের ফ্ল্যাটের প্রতিবেশীর ফিসফিসানি থেকে শুরু করে কয়েকশো রাস্তা দূরের কোনো শিশুর কান্না, কোনো শব্দকেই তার মস্তিষ্ক তা আর ফিল্টার করতে পারছিল না। তার দৃষ্টিশক্তির অবস্থা এতটাই, সে শুধু মানুষের মুখ দেখছিল না, বরং মুখের প্রত্যেকটা লোমকূপ, ত্বকের প্রত্যেকটা ভাঁজ, চোখের মলিন ক্ষুদ্র নড়াচড়া, সবকিছুই তার চোখের সামনে জুম হয়ে ভাসছিল। চারপাশের রঙের উজ্জ্বলতা এতই বেড়ে গিয়েছিল যে সে তার চোখ ঝাঁঝাচ্ছিল। অরুণের নিজের চিন্তা ভাবনায় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। মাথায় একসাথে হাজারো চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছিল। ছোটবেলার স্মৃতি, নতুন পড়া বইয়ের তথ্য, রাস্তার কোলাহল, ভবিষ্যতের হাজারো পরিকল্পনা, সবকিছুই মিলেমিশে একাকার। তার মস্তিষ্ক অপ্রয়োজনীয় তথ্য বাদ দিতে পারছিল না, ফলে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে মনোযোগ দেওয়া অসম্ভব হয়ে পড়েছিল। এই বিপুল পরিমাণ তথ্য প্রসেস করতে গিয়ে তার মস্তিষ্কের প্রয়োজন হচ্ছিল অতিরিক্ত শক্তির। কিছুক্ষণ পরেই অরুণ প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ল, যদিও সে শারীরিকভাবে কিছুই করেনি। তার মস্তিষ্ক শরীরের সমস্ত গ্লুকোজ আর
অক্সিজেন শুষে নিচ্ছিল, যার ফলে তার অনন্য অঙ্গগুলো দুর্বল হয়ে পড়েছিল। তার হৃদস্পন্দন বেড়ে গেল, শ্বাস প্রশ্বাস দ্রুত হলো এবং মাথায় শুরু হলো ভয়ঙ্কর যন্ত্রণা। এই অবস্থা আরো খারাপ হলো যখন তার মস্তিষ্ক শরীরের সমস্ত পেশিকে একসাথে সংকেত পাঠাতে শুরু করলো। তার হাত পায়ের পেশিগুলো অনিয়ন্ত্রিতভাবে সংকুচিত হতে থাকলো, যা মারাত্মক খিঁচুনির মতো। অরুণ বুঝতে পারলো সে কোনো সুপার পাওয়ার পায়নি, বরং তার মস্তিষ্কটা একটা ওভারক্লকড প্রসেসরের মতো পুড়ে যাওয়ার উপক্রম হয়েছে। তার শরীর এক বিপুল মানসিক চাপের ধকল আর সহ্য করতে পারছিল না। অরুণের এই গল্পটা আমাদের এটাই দেখায় যে মস্তিষ্কের 100% ক্ষমতা একসাথে সক্রিয় হওয়াটা কোনো আশীর্বাদ নয়, বরং বিপর্যয়। স্নায়ুবিজ্ঞান ঠিক একই কথা বলে। আমাদের মস্তিষ্ক একটি এক্সাস্টের মতো কাজ করে। একজন দক্ষ কন্ট্রাক্টর জানেন কখন কোন বাদ্যযন্ত্রকে বাজাতে হবে আর কখন কোনটাকে থামাতে হবে, যেন একটি সুন্দর সুর তৈরি হয়। এইভাবে আমাদের মস্তিষ্ক ভিন্ন ভিন্ন কাজের জন্য তার বিভিন্ন অংশকে প্রয়োজন অনুযায়ী সক্রিয় করে। আপনি যখন বই পড়েন তখন ভাষার জন্য নির্দিষ্ট অংশ, যেমন ব্রোকাস এরিয়া, বেশি সক্রিয় থাকে। যখন ছবি আঁকেন তখন নির্দিষ্ট আর সৃজনশীলতার জন্য সঙ্গে জড়িত অংশগুলো কাজ করে। যদি অ্যাক্সেসটর সব যন্ত্র একসাথে সর্বোচ্চ শব্দে বাজানো হয়, তাহলে সেই সুরের বদলে কোনো ফাটানো কোলাহলে পরিণত হবে। ঠিক তেমনি মস্তিষ্কের 83 বিলিয়ন নিউরন যদি একসাথে সক্রিয় হয়ে ওঠে, তবে সেটা নিয়ন্ত্রণ কার্যকলাপের বদলে একটি অনিয়ন্ত্রিত বৈদ্যুতিক ঝড়ে পরিণত হবে, যাকে ডাক্তারি ভাষায় হৃদরোগ বা খিঁচুনি বলা হয়। মস্তিষ্কের কিছু অংশের কাজই হলো অন্য অংশকে বাধা বা থামিয়ে রাখা। এই বাধা দেওয়ার প্রক্রিয়াটা মনোযোগ, সিদ্ধান্ত গ্রহণ এবং আবেগ নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত জরুরি। যদি এই বাধাদানকারী নিউরনগুলো একসাথে সক্রিয় হয়ে যায়, তাহলে আমাদের মস্তিষ্ক ভালো মন্দের তফাৎ করার ক্ষমতা, মনোযোগ ধরে রাখার ক্ষমতা এবং আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে ফেলবে। তাছাড়া শক্তির বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ। আমাদের মস্তিষ্ক শরীরের মোট শক্তির 20% ব্যবহার করে, কিন্তু চলে যায় মাত্র 20 ওয়াট শক্তিতে, যা একটি ডিম লাইট জ্বালানোর জন্য যথেষ্ট। যদি সমস্ত নিউরন একসাথে কাজ করা শুরু করে, তবে এর জন্য যে পরিমাণ শক্তি ও অক্সিজেনের প্রয়োজন হবে তা আমাদের শরীরে সরবরাহ করতে পারে না। এর ফলে মস্তিষ্কের কোষগুলো অতিরিক্ত উত্তেজিত হয়ে আক্ষরিক অর্থে পুড়ে যেতে শুরু করবে। এই প্রক্রিয়াকে এক্সাইটোসিটি বলা হয় বা নিউরনের মৃত্যু ঘটায়। সুতরাং সিনেমায় যাই দেখানো হোক, বাস্তবতা হল আমাদের মস্তিষ্ক ইতিমধ্যেই অত্যন্ত দক্ষতার সঙ্গে তার 100% ব্যবহার করেছে। শুধু প্রয়োজন অনুযায়ী ভাগে ভাগে তা ব্যবহার করা হয়ে থাকে। এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার ইন্টারেস্টিং লেগে থাকে, তাহলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমাদের এই ধরনের বিজ্ঞান ভিত্তিক এবং অজানা কন্টেন্ট তৈরি করতে আরো উৎসাহিত করে। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। যদি 100% ক্ষমতা আনলক করা হয়, বিপজ্জনক কল্পনা হয়, এর মানে কি এই যে আমরা আমাদের মানসিক ক্ষমতার উন্নতি করতে পারবো না? অবশ্যই পারি, তবে তার রাস্তাটা কোনো জাদুকরি বুড়ি খাওয়া বা মস্তিষ্কের গোপন অংশ আনলক করা নয়। আসল উপায়টা হলো নিউরোপ্লাস্টিটি। নিউরোপ্লাস্টিটি হলো মস্তিষ্কের নতুন সংযোগ তৈরি করার এবং নিজেকে প্রয়োজন মতো গুছিয়ে নেওয়ার ক্ষমতা। আপনি যখন ওই নতুন কিছু শিখবেন বা নতুন কোনো অভিজ্ঞতা অর্জন করবেন, আপনার মস্তিষ্কের নিউরনগুলোর মধ্যে নতুন রাস্তা তৈরি হয়, যা পুরনো রাস্তাগুলোকে আরো শক্তিশালী করে। এটাই হলো মস্তিষ্কের ক্ষমতা বাড়ানোর আসল চাবিকাঠি। এর জন্য কিছু বৈজ্ঞানিক প্রমাণ উপায় রয়েছে। 1 নম্বরে রয়েছে নতুন কিছু শিক্ষণ। সেটা হোক একটি নতুন ভাষা, হোক কোনো নতুন বাদ্যযন্ত্র বাঁচানো, নতুন কোনো শখ আপনার মস্তিষ্ককে নতুন নিউরাল পাথওয়ে তৈরি করে। 2 নম্বরে রয়েছে ব্যায়াম করুন। নিয়মিত শরীরচর্চা, বিশেষ করে অ্যারোবিক এক্সারসাইজ, মস্তিষ্ককে রক্ত সঞ্চালন বাড়ায় এবং নতুন কোষ গঠনে সাহায্য করে। 3 নম্বরে রয়েছে পর্যাপ্ত ঘুম। ঘুমের সময় আমাদের মস্তিষ্ক সারাদিনের তথ্যগুলোকে গুছিয়ে নেয় এবং স্মৃতি আরো মজবুত করে। এই অভ্যাসগুলো হয়তো আমাদের টেলিকাইনোসিস বা মাইন্ড রিলিটি এর ক্ষমতা দেবে না, কিন্তু এগুলো আপনার স্মৃতিশক্তি, মনোযোগ এবং চিন্তার গতিকে অবশ্যই উন্নত করবে। সুতরাং আমরা মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করি, এটা বৈজ্ঞানিকভাবে সত্যি নয়। আমরা আমাদের মস্তিষ্কের পুরোটাই ব্যবহার করি, তবে অত্যন্ত গোছানো এবং কার্যকরী উপায়ে। এর 100% ক্ষমতা একসাথে চালু করার চেষ্টা হবে একটি জ্বলন্ত কম্পিউটার আর প্রোগ্রাম খেলার মতো বোকামি, যা পরিণত হবে ভয়াবহ। আসল সুপার পাওয়ার কোনো গোপন ক্ষমতা আনলক করার মধ্যে নেই। আসল ক্ষমতা লুকিয়ে আছে আমাদের শেখার আগ্রহে, প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টায় এবং আমাদের মস্তিষ্কের নিউরোপ্লাস্টিটির অসাধারণ ক্ষমতার সঠিক ব্যবহারে আমরা সুপারম্যান হয়ে উঠব। আপনার কি এমন কোনো অভ্যাস আছে যা আপনার ব্রেইনকে শার্প রাখতে সাহায্য করে? নিচে কমেন্ট করে আমাদের জানান। আমরা আপনার মতামত পড়ার অপেক্ষায় রইলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অজানা এবং বিজ্ঞান রিলেটেড ভিডিও নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।